যখন ব্রিটিশ সরকার ভারতবর্ষ শাসন করছে, তো ওই মুহূর্তে ওরা কি দেখে যে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্য আছে। কারণ মুসলিমরা প্রায় 1206 থেকে 1757 পর্যন্ত এত বছর ধরে যে শাসন করেছে, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্য ছিল। ওকে, তো এই ঐক্যটা ভাঙে কারা? না, ব্রিটিশ সরকার। কারণ ওরা দেখে যদি এদের হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য থাকে তাহলে আমরা সেভাবে ক্ষমতা দখল করতে পারবো না। যদি সেখানে একটু দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়, একটু ওদের মধ্যে সম্পর্কের যদি ফাটল সৃষ্টি করা হয়, তাহলেই কি হবে না, আমাদের অনেকটা সুবিধা হবে। তো এই সুবিধার কারণেই মুসলিমদেরকে তোষামোদ করে, তোষণ করে তারা কি করলো, বলল হিন্দুরা তো শিক্ষাগত দিক থেকে পাশ্চাত্য শিক্ষা অনেক এগিয়ে যাচ্ছে, তোমরা তো কিছুই করতে পারছো না। তো সেই উদ্দেশ্য নিয়ে বলল তোমরা নিজেদের একটা সংগঠন স্থাপন করো। ওকে, তো এরপরে এটা হিন্দু মুসলমানের যে মানে দাঙ্গাটা শুরু করেছিল লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে। এই যে আমাদের বাংলা, এই বাংলাকে সে ভাগ করেছিল, সে বাংলাকে ভাগ করতে চেয়েছিল। তার কারণটা কি না, বাংলাতে হিন্দু মুসলমান একসঙ্গে ঠিক ছিল। ওকে, তো এদেরকে যদি আলাদা করে দেওয়া হয়, মানে ওর মূল উদ্দেশ্য হিন্দু মুসলমানে ভাগ করা, এবং সেখানে বাংলাকে দুটো ভাগে ভাগ করে যেটা হয়েছিল, একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। তো পূর্ববঙ্গ হচ্ছে আজকে যেটা বাংলাদেশ, আসাম হচ্ছে, ওই দিকটাকে পুরো একটা বাংলা করা হলো, তার রাজধানী হবে ঢাকা, ঠিক আছে, আর এদিকে রাজধানীটা হবে কলকাতা। ওকে, তো সেখানে লর্ড কার্জন দেখাচ্ছে অন্য কিছু, মানে আমাদের কাছে, মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে মানে বোঝাচ্ছে অন্যরকম, যে এত বড় বাংলাকে একা একটা গভর্নরের পক্ষে শাসন করা সম্ভব নয়, কারণ তখন বাংলার এরিয়া বিশাল ছিল। পুরো এই জায়গাটা জুড়ে এই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এতটা জুড়ে বাংলা ছিল। ঠিক আছে, তখন আমাদের বাংলা বলতে আজকের বর্তমানে যেটা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, আজকে যে 6টা অঞ্চল, সেই 6টা অঞ্চল মিলে আমাদের বাংলা ছিল। ওকে, সব থেকে বড় জায়গা ছিল একটা। তো তারা কি ভাবলো যে এটা যদি ভাগ করে দিই তাহলে কি হবে না, দুজন গভর্নর শাসন করতে পারবে। কিন্তু তার আসল প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। সেই থেকে জন্ম নিল মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দ। আগা খান নেতৃত্বে মুসলিমরা একটা সংগঠন তৈরি করলো। ওকে, এই সংগঠন ধরেই এবারে মুসলিমরা তারা তাদের মতো করে তাদের লীগের যা যা যাবতীয় কাজ তারাই করছে। তো তার আগে আমাদের 1885 খ্রিস্টাব্দে কি হয়েছে, জাতীয় কংগ্রেস হয়েছে। ঠিক আছে, এবারে ওই জাতীয় কংগ্রেস হওয়া থেকে প্রথম যখন জাতীয় কংগ্রেস হয়, সেই জাতীয় কংগ্রেস 1885 থেকে 1905, এই 20 বছর তারাও শুধু ইংরেজদের সহায়তাই করেছে, ইংরেজদের মতোই ঠিক ছিল। মানে তাদের মধ্যে জাতীয় আন্দোলন এই ধরনের কোনো রকম চিন্তা ভাবনা ছিল না। ওকে, তো এই চিন্তা ভাবনাটা আসে আমাদের বাংলাকে ভাগ করার সময় থেকে, মানে 20 বছর পরে, অর্থাৎ 1905 থেকে জাতীয় কংগ্রেস পুরো তাদের চিন্তা ভাবনা ঘুরিয়ে দেয়। না, তার আগে জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য ছিল কি না, যে ব্রিটিশদের কাছে আমাদের দাবি দাওয়া যা কিছু আছে সেগুলো আমাদের কি আমরা দাবি দাওয়া পেশ করবো এবং সেগুলো আদায় করবো। কি বলা, বুঝতে পেরেছো? এইটুকুই ছিল জাতীয় কংগ্রেসের মূল উদ্দেশ্য তখন। তো কিন্তু তারপর যখন মানুষের মধ্যে জাতীয়তা বোধের জন্ম নিল, জাতীয়তা বোধের জন্ম কি না, জাতীয়তা বোধের জন্ম হচ্ছে যে আমরা ভারতীয়, আমরা যখন বুঝতে শিখলাম যে ব্রিটিশরা আমাদেরকে শোষণ করছে। ওকে, তো সেখানে আমাদের একটা সংগঠনের প্রয়োজন আছে। এবং তার আগে 1885 আগে অনেকগুলো সংগঠন হয়েছে, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা যে সভা, ভারত সভা হয়েছে। ওই সময়টাকে বলা হতো সভা সমিতির যুগ। ওকে, তো সেটা কি ছড়িয়ে ছিটিয়ে সংগঠন হয়েছে, এখানে এক জায়গায়, ওখানে এক জায়গায়, সেখানে এক জায়গায়, যেটা হয়েছে আঞ্চলিক সংগঠন হয়েছে। কিন্তু একবার গোটা ভারতবর্ষ জুড়ে একটা সংগঠন হয়নি। 1885 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে প্রথম গোটা ভারত জুড়ে সংগঠন স্থাপন, তা হচ্ছে জাতীয় কংগ্রেস। ঠিক আছে, মানে আজকে প্রায় বোধহয় মানে অবলুপ্তর পথে হয়ে গেছে জাতীয় কংগ্রেসের অবস্থা। তো সেটা কিন্তু 1885 খ্রিস্টাব্দে গর্বের সাথে ভারতবর্ষকে একসময় ভীষণভাবে শাসন করেছে, আগিয়ে নিয়ে গেছে। আজ বর্তমানে হয়তো নিজের কিছু দোষ ত্রুটির কারণে বা এ কারণে সেটা আজকে এই অবস্থা, কিন্তু জাতীয় কংগ্রেস একটা সময় আগিয়ে নিয়ে গেছে। এবারে কথা হচ্ছে 1885 প্রথম হলো, এরপর থেকে 1905 পর্যন্ত ওই মিল করেছে আর কি। ঠিক আছে,
মানে জাতীয় আন্দোলনের কোনো ভাবধারা ছিল না, ওই মিনমিন করেছে, ব্রিটিশের কাছে তেল দিয়েছে, আমাদের এটা দাও সেটা দাও, এই লাগবে সেই লাগবে, এইটুকুই। 1905-এর পর বাংলা যখন ভাগ হয়, বাংলা ভাগের পর থেকেই কি হয় না, জাতীয় কংগ্রেস পুরো তার চিন্তা ভাবনা ঘুরিয়ে দেয়। ঠিক আছে, এবং জাতীয় কংগ্রেস চিন্তা ভাবনা ঘোরানোর পরে জাতীয় কংগ্রেস থেকে মানে প্রথমে জাতীয় কংগ্রেসের যারা নেতা ছিল তারা প্রত্যেকে নরমপন্থী ছিল। নরমপন্থী বলতে কি, এরা সন্ত্রাস পছন্দ করে না, এরা সন্ত্রাস পছন্দ করতো না, যে এরা শুধু এদের দাবি দেওয়া, অনুরোধ এসবের দ্বারাই কাজটা করবে। ওরা কখনো চাইনি ব্রিটিশ সরকার এখান থেকে চলে যায়। কিন্তু 1905-এর পর 1905 থেকে ওই জাতীয় কংগ্রেসের মধ্যে সদস্যদের মধ্যে কিছু চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছিল, যে পরিবর্তনটা চরমপন্থীর জন্ম নিয়েছিল। চরমপন্থী মানে কি, এরা হচ্ছে লৌহ রক্তনীতিতে বিশ্বাসী, যে দিলে দাও ভাই, ভালো মুখে আগে বলবো, যদি না দাও তো আমরা আদায় করে নেব, সেটা মেরে কেটে যা খুশি করে। এদেরকে আমরা চরমপন্থী বলি। এরা অত মিনমিন করতে পছন্দ ঠিক করে না, যে দেশ আমার, জায়গা আমার, তোমরা শাসন করছো ঠিক আছে, তোমাদেরকে যেটা দাবি করছি দিলে দাও, যদি দাও তো ভালো, আর যদি না দাও তো আমি আদায় করে নেবো। ঠিক আছে, সেটা আন্দোলনের পথে হোক, মারামারি পথে হোক, যা খুশি করে। তো সেই চরমপন্থীর জন্ম হলো। এবং এই নিয়ে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের একটা জাতীয় কংগ্রেস নিয়ে পুরো ভিডিও করব। তো এই জাতীয় কংগ্রেসের যখন সুরাট অধিবেশন হয়, সুরাটে ওখানে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে একটা দাঙ্গা বেঁধে গেল, দুটো ভাগ হয়ে গেল, যাকে আমরা 1907 খ্রিস্টাব্দে সুরাট বিচ্ছেদ বলি। জাতীয় কংগ্রেসে সদস্যদের মধ্যেই দুটো ভাগে ভাগ হয়ে গেল। ওকে, তো এইখান থেকে চলছে। তারপর 1906 খ্রিস্টাব্দে আমি বললাম মুসলিম লীগের যে জন্ম হয়, এবং পরবর্তীকালে মুসলিম লীগের নেতা হয় মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তীকালে মুসলিম লীগের নেতা হয় মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, তো ইনি প্রথম যেখানে যেখানে মুসলিম শাসন আছে, তো দেখছে যে ভারতবর্ষে হিন্দুরা অনেকটা আগিয়ে যাচ্ছে, মুসলিমরা সেভাবে কিছু করতে পারছে না। হ্যাঁ, তো সেই কারণে হিংসাতে বলো, জেলাসিতে বলো, যা খুশিতে বলো, তখন ও পাকিস্তানের দাবি করলো যে আমার যারা মুসলিম ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে আমার একটা রাষ্ট্র আমার চাই। ঠিক আছে, আমি হিন্দুদের সঙ্গে থাকবো না। তো এই দাবি শুরু করেছিল প্রায় 1934 সাল থেকে। এই দাবি শুরু করেছিল 1934 সাল থেকে, চলছে, মানে মুসলিম লীগের মধ্যে আলোচনা চলছে, এবং সেটা ব্রিটিশের সঙ্গেও আলোচনাটি চলছে। ওকে, তো যখন আমাদের ব্রিটিশ সরকার যখন ভারতকে স্বাধীন করে দেবে, তার যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, যেমন যখন ব্রিটিশ সরকার খুব চাপে পড়ে গেল যে আর ভারতকে শাসন করা যাবে না, তার মূল কারণ ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজরা অর্থাৎ ইংল্যান্ড প্রধান ছিল। ঠিক আছে, সেখানে তাদের একটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তার উপর আমাদের ভারতবর্ষে তখন 1942 সালে একটা ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। ওকে, সেই ভারত ছাড়ো আন্দোলনের পরে আর একটা সব থেকে বড় আন্দোলন হয়েছিল নৌ বিদ্রোহ, যেটা অভ্যুত্থান হয়েছিল। নৌসেনারা কোন রকম কাজ করবে না, এই নিয়ে ভীষণ বিদ্রোহ করেছিল। এই এতগুলো চাপ আর ব্রিটিশরা সামলাতে পারেনি। ঠিক আছে, আর উপরন্ত ওই দিক থেকে এই যে মুসাই, ইনি কি করে যাচ্ছে, আমার পাকিস্তান চাই, পাকিস্তান চাই, পাকিস্তান চাই। তো এত চাপ আর তাদের পক্ষে সামলানো সম্ভব তোমার ছিল না। তো তখন তারা ঘোষণা করলো যে ঠিক আছে, আমরা ভারতকে স্বাধীনতা দিয়ে দেবো, তার ডোমিনিয়ন কান্ট্রি করে দেবো। ঠিক আছে, ঘোষণা হয়ে গেল। যখনই ঘোষণা হয়েছে তখন থেকে এবার শুরু হয়েছে বিভেদ কি করে হবে। ঠিক আছে, তো 1943 সালে প্রথম চৌধুরী রহমত আলী এই পাকিস্তান নামকরণটি করে। তো প্রথম পাকিস্তানের নাম ছিল পাকিস্তান নয়, যেটা ছিল পাকস্তান, PAKASTAN। ঠিক আছে, এটাও তোমার ছিল না, পাকিস্তান, PAKSTAN। এই পাকিস্তান নামটা কিভাবে এসছে, চৌধুরী রহমত আলী সে বললো যে পি ফর পাঞ্জাব, এই জায়গাটা যে নামকরণটা করলো পাকিস্তান, এই পাকিস্তান নামকরণের মূল যে কারণটা হচ্ছে পি ফর পাঞ্জাব, এ ফর এইদিকে ট্রাইবাল এরিয়া অর্থাৎ আফগানের জায়গাটাতে কিছুটা, ওকে, তারপর কে ফর কাশ্মীর এখানটা, এবং এস ফর এই যে সিন্ধ অঞ্চল, সিন্ধু। ঠিক আছে, আর তান ফর হচ্ছে বেলুচিস্তান।
ওকে, এই জায়গাটা নিয়ে পাকিস্তান করতে চেয়েছিল। ওকে, তারপর এই যে PAKI, এই আইটা এসেছিল তোমার 1947 সালে 30শে সেপ্টেম্বর, যখন পাকিস্তান ইউএনও সদস্যপদ পায়, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যখন পদ পায়, তখন আইটা ওখানে যোগ করা হয়েছিল। সেখান থেকে জন্ম হয় পাকিস্তান, নামটা হয়। তো ওরা নিজেরা নামটা ঠিক করে এবং তারা নিজেরা ঠিক করে আমরা এই অঞ্চলগুলো নেব। ওকে, এখন এই অঞ্চল নিলে তো হবে না। এখন কথা হচ্ছে মুসলিম শাসন, পুরো যে ভারতবর্ষে মুসলিম শাসন যে জায়গাগুলো ছিল, দেখো এই জায়গাটা মুসলমান, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা, তো ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলমানদের শাসন ভারতবর্ষে, ছড়িয়ে ছিটিয়ে, এক জায়গায় তো নয়। তো তারা শুধু দেখলো এই জায়গাটা সব থেকে বেশি আছে, আমরা এই জায়গাটা সবটা নিয়ে নেবো। তাই নামটা হচ্ছে যে পাঞ্জাব, ওকে, তারপর হচ্ছে আফগান, কাশ্মীর, ওকে, সিন্ধু, বেলুচিস্তান, এই জায়গাটা পুরোটা ওরা নিয়ে পাকিস্তান করবে। তো এইখানে যেগুলো আছে সব যারা আছে তাদেরকে, যারা এইখানে যেতে চাইবে যাবে, না যেতে যাবে না যাবে, হ্যাঁ, ওটা নিয়ে তখন মাথা ঘামায়নি। ওকে, তো এই হিসাবে পাকিস্তানের নামকরণটা হয়। এবার এই পাকিস্তান হলো কিভাবে, না মোহাম্মদ আলী জিন্নাহ জেদ, ও কিছুতেই ওর জেদ থেকে সরে আসবে না। গান্ধীজি কিন্তু কোনোভাবেই প্রথম থেকে পাকিস্তান ভারত মানে ভারতকে ভাগ করতে চায়নি। ওরা প্রথম সবাই ঠিক চেয়েছিল অখণ্ড ভারত, যেমন আছে তেমন থাক, কারণ এতদিন ধরে হিন্দু মুসলমানের মধ্যে কোনো রকম গন্ডগোল হয়নি, কিচ্ছু হয়নি, তো শুধু শুধু আজকে ভাগ কেন হবে, ওরা চায়নি। ঠিক আছে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ও অনড়, একদম পাকিস্তান দাবিতে পুরো অনড়। তার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘটনাগুলো ঘটিয়েছিল, একদম ভয়ানক জঘন্য ঘটনা, ঠিক আছে, সেই ঘটনা হচ্ছে প্রত্যক্ষ সংগ্রাম, ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে, দুটো জায়গায় ডাইরেক্ট অ্যাকশন করেছিল যেখানে গান্ধীজিকে দেখানোর জন্য। তার মধ্যে সবার প্রথম হচ্ছে কলকাতা, ঠিক আছে, ডিরেক্ট অ্যাকশন ডে 1946। কলকাতার যে হত্যাকাণ্ড হয়েছিল 1946-এ 16 থেকে 20 আগস্ট, 1946-এ 16 থেকে 20 আগস্ট 4 দিন কলকাতায় পার্ক সার্কাস, যেটা পার্ক সার্কাস আছে জানো সেটা, সেই পার্ক সার্কাসে বিশাল খুনোখুনি করেছিল। ঠিক আছে, মানে ওরা দাঙ্গা বাহিনীকে এনে একটা পুরো বাহিনী এনেছে যারা শুধু মারকাট করে, ওকে, যারা শুধু খুন খারাপি করে, সেরকম বাহিনী এনেছে ভাড়া করে, কে, জিন্নাহ। সেই ভাড়া করে এনে কলকাতায় পার্ক সার্কাসে বিশাল দাঙ্গা চালিয়েছিল এবং হিন্দুদেরকে দেখলে পুরো কেটে নামিয়ে দিচ্ছে। এবং মানুষ তখন কোথায় লুকাবে, এই 4 রাত তাদের মধ্যে যে কি গেছে আমরা দেখিনি, তাই ফেস করিনি। যারা ফেস করেছে তাদের সেই ভয়, সেই ভয়ঙ্কর রূপটা তাদের মৃত্যু পর্যন্ত ছিল। মানে যারা বেঁচেও গেছে আর কি, তারা যতদিন না মারা গেছে তার আগে পর্যন্ত তাদের ভয় ভিতরে তোমার ছিল ওই 4টে রাতের। ঠিক আছে, তো পরবর্তীকালে হিন্দুরা প্রোটেক্ট করেছে, তো এই করে কি হয়েছে, এবার আবার হিন্দু মুসলমানের বিশাল দাঙ্গা বেঁধেছিল। ওকে, ওটা হলো কলকাতা তোমার দাঙ্গা। তারপরে আমাদের বাংলাদেশে আজকে যে নোয়াখালী তো অ্যাটাক করেছে। নোয়াখালী অ্যাটাক করেছে কে, না সেটা হচ্ছে গোলাম সাওয়ার, কাসেম, আকবর, রশিদ আহমেদ। এরা কি করে, 10ই অক্টোবর এখানে কাজ হয়ে যাওয়ার পরে আবার একবার আক্রমণ, 10ই অক্টোবর, ওখানে তখন লক্ষ্মী পুজো ছিল, ওই দিন তখন লক্ষ্মী পুজোর দিন। ঠিক আছে, ওই লক্ষ্মী পুজোর দিনে মানে নারায়ণপুরের জমিদার সুরেন্দ্রনাথ বসু, পাঁচবেড়িয়া রাজকুমার পাল, এরা তখন মানে ঘরেতে লক্ষ্মী পুজো বসেছে, ওই সময় গিয়ে পুরো আক্রমণ করেছে, মেরে ফেলেছে, সব কেটে দিয়েছে একবারে। ওকে, বোমাবাজি, কাটাকাটি, খুনোখুনি, রেপ, যা ইচ্ছা তাই করেছে। ভয়ঙ্কর রাত কেটেছে, ভয়ঙ্কর দিন। মানুষ পালিয়েও বাঁচতে পারেনি, মানুষ পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি, এমন অবস্থা। ওকে, মানে রাস্তা দিয়ে মানুষ হাঁটলে পিচ্ছিল খাচ্ছে, কিসে, রক্তে। বুঝতে পেরেছো, মানে রক্ত গঙ্গা বই দিয়েছে একেবারে। তো যখন এরকম দেখলো, তো তখন জওহরলাল নেহরু, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, এরা সব নিজেরা ঠিক করলো যে এত খুনোখুনি রক্ত দেখা সম্ভব নয়, তাহলে ভাগ করে দাও। ঠিক আছে, তখন ভাগ করার সিদ্ধান্ত হলো।
তখন আমাদের লর্ড মাউন্টব্যাটেন তিনি পাকিস্তান এবং ভারত ভাগ করার পরিকল্পনা করলো। ঠিক আছে, তো এই যে পরিকল্পনা করলো, এবার পরিকল্পনা করার পর তারপর আমাদের ওরা কে যে ঠিক করলো যে শুধুমাত্র এই জায়গাটা নিয়ে হবে না, সম্ভব নয়। ঠিক আছে, কারণ এইদিকেও আরো মুসলিম আছে। ওকে, তো তার আগে যে মুসলিমদের শাসনের যে নামগুলো ছিল, এই জায়গাটাকে বলা হতো বেলুচিস্তান, এটাকে বলা হতো ওসমানিস্তান, এটাকে বাঙ্গিস্তান বলা হতো। প্রধান তিনটে জায়গায়, পুরো তিনটে এরিয়ায় মুসলিমদের যে শাসন ছিল বা মুসলিমদের এলাকা ছিল, তার নাম ছিল, মনে রাখবে কথাটা, এটা বেলুচিস্তান, পরে নাম হয়েছে পাকিস্তান। ঠিক আছে, এইটা ছিল ওসমানিস্তান, যেটা হায়দ্রাবাদ আজকের। ওকে, আর এইখানটা ছিল বাঙ্গিস্তান, মুসলিম ছিল সব। ঠিক আছে, তো তখন ব্রিটিশ সরকার ঠিক করলো কি না, এদেরকে এই জায়গাটা দেবো আর এইখানে এইখানটা দেবো। কারণ তখন তো বেশি জনসংখ্যা মুসলিমদের নয়, হাফ হাফ তো সম্ভব নয় কখনো। যেমন হিন্দুদের জনসংখ্যা, মুসলিমদের জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুসারে একটা জায়গা তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, তো সেখানে লর্ড মাউন্টব্যাটেন সে ভাগ করে দিল এই জায়গাটা। কি কি না, তোমরা পাঞ্জাবের পশ্চিম দিকটা পাবে, পাঞ্জাবটা ঠিক পাবে, কিন্তু পাঞ্জাবটা আবার নিয়ে খুব গন্ডগোল হয়েছিল। যেমন আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গল, ঠিক সেরকম পাঞ্জাবে দুটো ভাগ ছিল, পশ্চিম পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব। ঠিক আছে, তো এই পাঞ্জাবটাকে কিছুটা, তারপর তোমার কি বলে সিন্ধু অঞ্চল, ঠিক আছে, আফগানের উত্তর পশ্চিম সীমান্ত যেটাকে ঠিক বলছি, ওইখানটা কিছু অঞ্চল, আর এদিকে বাংলা। ওকে, দিয়ে নাম করা হলো এটা পশ্চিম পাকিস্তান, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। দিয়ে এবার রয়ে গেল বাকি ভারতবর্ষ। এবারে ভারতবর্ষে যে ভাগ হয়ে গেল, কিন্তু ভাগ হয়ে যাওয়ার পর ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন ছিল? ব্রিটিশরা শাসন করেছে, ব্রিটিশরা পুরো ভারতকে শাসন করেনি। ঠিক আছে, ব্রিটিশরা পুরো ভারতকে শাসন করেনি। 62% ব্রিটিশের আওতায় ছিল, 38% নিজেদের আওতায় ছিল। নিজেদের আওতায় মানে কি? রাজাদের আওতায়, যাকে আমরা বলতাম কি না দেশীয় রাজ্য। সেটা কিন্তু ব্রিটিশরা প্রত্যক্ষভাবে শাসন করেনি, প্রত্যক্ষভাবে শাসন করেছে 60 থেকে 62% এরিয়া। তোমার যেইগুলো দেখো এই যে লাল, এইগুলো হচ্ছে ব্রিটিশ সরকার তোমার শাসন করেছে। ঠিক আছে, এইগুলো। আর যেইগুলো হলুদ আছে এইগুলোকে প্রিন্সেলি স্টেট বলা হতো, তার দেশীয় রাজ্য। এইগুলো নিজেরা তোমার শাসন করতো, রাজারা তোমার শাসন করতো। ওকে, সেগুলোকে বলা হতো দেশীয় রাজ্য। এবারে ভারত 1947 সালে স্বাধীন হলো, পাকিস্তান ওইদিকে ঠিক দিল, আর এদিকে বাংলাদেশটা দিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ওতে খুশি নয়, ওতে খুশি নয়। ওইটুকু জায়গা নিয়ে কি হবে, আমাদের কি হবে, এই নিয়ে পরে দাঙ্গা হচ্ছে, আমি আসছি পরে। এবারে এখন কথা হচ্ছে আমাদের এই যে ভারতবর্ষে যখন এরকম অবস্থা, খাপ ছাড়া তো একটা পুরো দেশ তো পুরো খাপ ছাড়া অবস্থা, কারণ পুরো জাতীয় রাষ্ট্র তো ছিল না। যেমন আমাদের যদি ইউরোপের ইতিহাস পড়ি, যেমন জার্মান যে অবস্থায় ছিল, ইতালি যে অবস্থায় ছিল, সেখানে এই জার্মান জাতিকে একসঙ্গে যে করেছিল তার নাম বিসমার্ক, আমরা জানি। ঠিক আছে, বিসমার্ক। ঠিক সেরকম এবারে ভারতবর্ষ এখানে খাপ ছাড়া। এবারে ব্রিটিশরা যখন ছেড়ে দিয়ে যাবে, তো ব্রিটিশরা ছেড়ে দিয়ে যাওয়ার পর যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল, প্রিন্সেলি স্টেট, ওই স্টেটগুলোকে ব্রিটিশরা অপশন দিল কি না, যে হয় তোমরা ভারত বা পাকিস্তানে যাও, যে কোনো কারোর সঙ্গে যুক্ত হও, আর নয় তো তোমরা নিজেদের অস্তিত্ব বজায় রাখো। এটা ব্রিটিশ সরকার অপশন দিল যে কোনো দুটো করতে হবে। যেহেতু একটা ডোমিনিয়ন কান্ট্রি ও তার দেশ তৈরি হচ্ছে দুটো, একটা ভারত আর পাকিস্তান, তাহলে যেগুলো দেশীয় রাজ্য আছে, ওকে, সেই দেশীয় রাজ্যগুলোকে হয় দুটো অপশন তোমার চয়েস করতে হবে, হয় ভারত আর পাকিস্তানে যাও, আর না হলে নিজেদের অস্তিত্ব মানে বজায় রাখো। এবারে যেই সমস্ত যেগুলো ছোট ছোট রাজ্য, তারা দেখলো যে ভারতের সঙ্গেই যাই। ওকে, আর যেগুলো খুব বড়, তারা অনেকে বললো পাকিস্তানের সাথে যাই, আবার অনেকে বললো কি না আমরা পাকিস্তানের সঙ্গে যাবো না, ভারতের সঙ্গেও যাবো না। ঠিক আছে, ওদের মধ্যে আবার নিজেদের মধ্যে একটা, এই দেশীয় রাজ্যগুলো যারা রাজারা, ওদের মধ্যে একটা সংগঠন হলো, ওদের মধ্যে একটা সংগঠন স্থাপন করলো দেশীয় রাজারা, যে আমরা আমাদের মতো করে থাকবো, আমাদের যাতে কোনো রকম কেউ ডিস্টার্ব না করে। আর এইদিকে দেশীয় রাজ্যগুলোকে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত করা যাবে, বা ওরা পাকিস্তানে যাবে কিনা, সেই নিয়ে আমাদের ভারতবর্ষে দেশীয় রাজ্য দপ্তরটা তৈরি হলো। সেই দেশীয় রাজ্য দপ্তরের সভাপতি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল।
ঠিক আছে, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, এবং তার স্বরাষ্ট্র সচিব ছিল ভিপি মেনন। ঠিক আছে, এদের দুজনের উপর ভার ছিল দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করা। ওকে, তো সেখানে বল্লভভাই প্যাটেল প্রায় 40 দিন গোটা ভারতবর্ষ ঘুরেছে। গোটা ভারতবর্ষ ঘুরে দেশীয় রাজ্যগুলোকে সব বুঝিয়েছে যে কেন তোমরা ভারতের সঙ্গে যুক্ত হলে তোমাদের কি কি সুবিধা হবে, কি ফায়দা হবে তোমাদের। 40 দিন ঘুরেছে লোকটা। ওকে, ঘুরে প্রায় মানে তখন প্রায় দেশীয় রাজ্য ছিল 550 থেকে 600টার মতো। এই ক্ষুদ্র ক্ষুদ্র এরকম টুকটুক ছোট ছোট প্রায় 550 থেকে 600 খানা দেশীয় রাজ্য ছিল। ওকে, সব কটাকে বল্লভভাই প্যাটেল বুঝিয়ে সবকে ভারতের সঙ্গে যুক্ত হতে মানে বাধ্য করেছে, মানে যুক্ত হতে সমর্থ করেছে। যুক্ত হলো কিছু কিছু, কিন্তু সব থেকে যে 3টে জায়গা প্রবলেম করলো তারা হচ্ছে জুনাগড়, হায়দ্রাবাদ আর কাশ্মীর। ঠিক আছে, 3টে রাজ্য, 3টে দেশীয় রাজ্য এরা বেঁকে বসলো। ওকে, কে কে না জুনাগড়, হায়দ্রাবাদ আর কাশ্মীর। এরা বললো আমরা না পাকিস্তানের সাথে না ভারতের সাথে। ঠিক আছে, আমরা নিজেদের অস্তিত্ব নিজেরাই থাকবো। কারণ ওগুলো বড় জায়গা ছিল, কাশ্মীর একটা বড় জায়গা, হায়দ্রাবাদও খুব বড় জায়গা, জুনাগড়টা অত বড় জায়গা তোমার ছিল না। এবারে ওইগুলোকে কিভাবে করা যায়, আর ওইগুলো নিজেরা যে বেঁকে বসলো, বেঁকে বসার পর কি সমস্যা সৃষ্টি হয়েছিল দেখো। যেমন জুনাগড় যে এই জায়গাটায়, ওকে, গুজরাটের এই জায়গাটা খাম্বাদু বসার এখানটায় জুনাগড় যে দেশীয় রাজ্য ছিল, জুনাগড়ে প্রায় 80% হিন্দু ছিল। আর যে নবাব ছিল মুসলিম, তার নাম ছিল মোহাম্মদ মাহাবাত খানজি III। ঠিক আছে, এটা 3 হবে, 2 নয়, এটা 3 হবে। ওকে, ইনি ছিল ওখানকার নবাব। তো উনি তো চাই পাকিস্তানের সাথে আমি যাব। ঠিক আছে, যখন দেখছে যে নিজেরা অস্তিত্ব বজায় রাখা যাবে না, তাহলে হয় পাকিস্তানের সাথে যাবে না ভারতের সাথে। তো এবারে দেখছে কি না এখান থেকে পাকিস্তান যাওয়াটা সহজ, মানে খুব কঠিন টাফ কাজ নয়, এবং ও নিজে হচ্ছে একজন মুসলিম, কিন্তু 80% হিন্দু। ওকে, জনগণ হিন্দু। তো ও চাইলো কি না আমি পাকিস্তানের সঙ্গেই থাকবো, কিন্তু জনগণ কেউ চাইলো না। ঠিক আছে, জনগণ কেউ চাইলো না। এই যে 80% হিন্দু, তারা চাইলো আমরা ভারতের সঙ্গেই থাকবো। ঠিক আছে, তো ভারতের সঙ্গে থাকবো, কিন্তু ও চাইলো না। তখন 1948 সালে গণভোট হলো। ঠিক আছে, 1948 সালে গণভোট হলো। গণভোটেতে ওটা হিন্দুরাই জয়লাভ করলো। ওকে, তখন এবারে নবাব কি করবে, দেখছে আমার সমর্থিত কেউ নেই। তখন ও বাবু আমার দরকার নেই, ও শুট করে পালিয়ে গেল পাকিস্তান। ও একাই, ও দলবল নিয়ে পাকিস্তান পালিয়ে গেল। ব্যাস, ঝামেলা মিটে গেল। জুনাগড়ের পাশ তোমার চুকে গেল, ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেল 1949 সালে। ক্লিয়ার? এবারে আসছে তোমার কাশ্মীর। কাশ্মীরের রাজা ছিল হিন্দু, আর 80% লোক ছিল মুসলিম। ওকে, ও চেয়েছিল, অর্থাৎ রাজা ছিল হরি সিং, কাশ্মীরের যে রাজা, ও চাইলো যে আমি আমার মতো অস্তিত্ব বজায় রাখবো। ঠিক আছে, আমি না ভারতের সঙ্গে না পাকিস্তানের তোমার সঙ্গে। ওকে, এবারে সমস্যাটা গিয়ে দাঁড়ালো কি না, ভারত স্বাধীন হওয়ার পর যখন জিন্না ওইটুকু জায়গায় খুশি নয়, এবং কাশ্মীর একটা স্বর্গরাজ্য জায়গা, দেশ, ঠিক আছে, ওটা তার চাই। পাকিস্তানের কেটা তো নাহলে কোনো মূল্যই নয়। ঠিক আছে, অপমানিত হয়ে যাবে, তো মান সম্মান চলে যাবে। যে নামটা গর্ব করে দিয়েছে পাকিস্তান, তার মধ্যে কে যে কাশ্মীর আছে, যদি না দেওয়া হয়, যদি সেটা না ছিনিয়ে নিতে পারি, তাহলে কি একটা অসম্মান হবে, অসম্মানিত হবে। তো সেই কারণে কি করলো না, দাঙ্গা বাহিনী, অর্থাৎ মানে হানাদার যে বাহিনী, যাদেরকে লঙ্গি বাহিনী বলা হতো, কি করলো না, জিন্না আফগানিস্তানের সহযোগিতা দিকে লোক ঢুকাতে স্টার্ট করলো। হানাদার বাহিনী ভীষণভাবে অ্যাটাক করলো। অ্যাটাক শুরু হয়েছিল তোমার 22শে অক্টোবর তারা অ্যাটাক স্টার্ট করে কাশ্মীরে। ঠিক আছে, এবং তারপর যখন এবারে শ্রীনগরের দিকে আগিয়ে আসছে, তখন হরি সিং বলছে এবার তো গতি গন্ডগোল। ঠিক আছে, গন্ডগোল, অবস্থা খুব খারাপ। তখন তার যে প্রধানমন্ত্রী ছিল, তাকে দিয়ে কি করলো না, ভারতের কাছে সাহায্য চেয়ে পাঠালো। ভারতের কাছে সাহায্য চেয়ে পাঠালো 24শে অক্টোবর। ঠিক আছে, এর আগে থেকে ওরা আক্রমণ স্টার্ট করেছে। 22শে অক্টোবর ওরা বুঝতে পারলো এরপর যদি না আটকাই তো তাহলে খুব খুব সমস্যা হয়ে যাবে।
24শে অক্টোবর ভারতের কাছে সাহায্য যে পাঠিয়েছে, ঠিক আছে। তারপরে বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এরা বলেছে, আগে জওহরলাল নেহরু সাহায্য করতে সঙ্গে সঙ্গে হচ্ছে রাজি হয়েছে, কিন্তু বল্লভভাই প্যাটেল প্রথমে রাজি হয়নি, যে দাঁড়াও আগে আগে রাজামশাইকে বলো যে ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করতে, আগে সই করুক, তারপর আমি সেনাবাহিনী পাঠাবো। ওকে, তো তারপরে 26শে অক্টোবর হরি সিং বাধ্য হয়ে স্বাক্ষর করলো ভারতের সাথে, ঠিক আছে, ভারতের সাথে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর তারপর বল্লভভাই প্যাটেল পাঠিয়েছে সেনাবাহিনী, এবং পাঠানোর পরে প্রচুর বিমানে করে সেনাবাহিনী পাঠিয়েছে। পাঠানোর পরে তারপর মোটামুটি টানা অ্যাটাক করে, যুদ্ধ করে, লড়াই করে 2/3 ভাগ মোটামুটি ফিরিয়েছে, ঠিক আছে। এবারে তারপরে বাকিটা ফেরাতে পারেনি, তার মূল কারণ ছিল কি হয়েছে, আমাদের জওহরলাল নেহরু। কারণ আমাদের জওহরলাল নেহরু কি করেছে না, ও ভয় পেয়ে গিয়ে বাবুজি উনি চলে গেছে ইউনাইটেড নেশনে অভিযোগ করতে, ঠিক আছে। তো অভিযোগ যেই করেছে, পাকিস্তান বলেছে এটা জওহরলাল নেহরু দাবি মিথ্যা দাবি, এটা আমরা মানি না, ও ভুল বলছে, ঠিক আছে। তো তখন সেটা সমাধানের জন্য ইউনাইটেড নেশন বলেছে যুদ্ধ থামাও, যুদ্ধ আর হবে না, ঠিক আছে। আর সেইটি জওহরলাল নেহরু এসে ঘোষণা করলো, যুদ্ধ বিরোধী ঘোষণা করে দিল, যুদ্ধ থামাও। যদি জওহরলাল নেহরু এই সিদ্ধান্ত না নিত, যদি সে ইউএনও না যেত, তাহলে কিন্তু ওই সময়েই যা করার পুরো কাশ্মীর উদ্ধার হয়ে যেত। এই জওহরলাল নেহরুর এই সামান্য একটা ভুল পদক্ষেপের জন্য আজকে কাশ্মীরের এই অবস্থা। এবারে জওহরলাল নেহরু যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা পুরোটাও ভুল বলা যাবে না। তার মূল কারণ কি না, এইটা যদি যুদ্ধটা চলতে থাকে, যদি যুদ্ধ বিরতি না হয়, তখন তো একটা বিশাল সমস্যার সৃষ্টি হবে। সে এই কারণেও কিন্তু সিদ্ধান্তটা নিয়েছিল, যে পুরোপুরি তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু ওই সময় একটু স্ট্রং থাকলে, যদি ইউএনও না যেত, ইউএনও তো গিয়েই তো জানিয়েই তো ভুলটা করেছে, যদি সে না জানাতো তাহলে ইউএনও জানতো না তো তখনই, ঠিক আছে। 5-7 দিন টাইম দিলে উদ্ধার হয়ে যেত ভাই, তাই না। যে হারে আমাদের ভারতের বাহিনী গিয়েছিল, বিমান বাহিনী বলো, স্থলবাহিনী বলো, যেভাবে গিয়েছিল উদ্ধার হয়ে যেত। কিন্তু তার আগেই জওহরলাল নেহরু তড়িঘড়ি করে ইউএনওকে জানিয়ে দিল, আর ইউএনও তখন বলল যুদ্ধ কেন আর একদম হবে না যুদ্ধ, তখন ও এসে ঘোষণা করলো যুদ্ধ থামাও। এবারে ওই যে যুদ্ধ থামানো হলো, তারপরে যেটুকু রয়ে গেল ওরা কি করলো, ওখান থেকে সীমানা করে দিল, যার নাম এলওসি। আর যেই জায়গাটা ওরা দখল করে রেখে দিল তার নাম পিওকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর। আর যে লাইনটা তোমার টানা হলো এলওসি, লাইন অফ কন্ট্রোল, সীমারেখা। কি বলা কথা বুঝতে পেরেছ? তো এটা হলো কাশ্মীর। এবারে আসছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এদের যে নিজাম ছিল ওসমান আলী খান, হায়দ্রাবাদের যে নিজাম, ওটার রাজা ওসমান আলী খান, ওখানে কিন্তু 87% হিন্দুত্ব জনগণ ছিল, আর শাসক ছিল মুসলিম। ওকে, সে বললো না আমি ভারতের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে যাব না। তো বল্লভভাই প্যাটেল অনেকবার বোঝালো খুব ভালোভাবে যে দেখো ভাই, তোমাকে ভারতের সঙ্গে যুক্ত হতেই হবে, এই মাঝখানে তুমি খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারো না, তাহলে একটা দেশ হবে না কখনো। যদি এক ধারে হতো ভাই তাহলে হয়তো মেনে নেওয়া যেত, ঠিক আছে, যে যা ভাগ তুই এক ধারে থাক, কিন্তু তুমি মাঝখানে আছো, একবার দেশের মাঝখানে আছো, তো কি করে হবে সম্ভব? তো বল্লভভাই প্যাটেল মানলই না। ওকে, আর ওসমান আলী খান বলছে না আমি যাব না কারোর সাথে। দিয়ে কি করলো ওসমান আলী খান, আবার ও কি করলো, আন্তর্জাতিক বিচারালয়ে জানিয়ে দিল, ঠিক আছে, যে আমাদেরকে ভারত চাপ দিচ্ছে, জোর দিচ্ছে, ওদের সঙ্গে যুক্ত হতে হবে। দিয়ে একটা বিশাল ক্যাচাল করে ফেললো ওসমান আলী খান, পুরো ক্যাচাল করে ফেললো। এবারে বল্লভভাই প্যাটেল দেখছে তুই যখন ক্যাচাল করেছো আমিও ক্যাচাল করবো, তখন আমিও ক্যাচাল করবো। কি ক্যাচাল করবে না, ও তখন কি করলো, তার আগে ওই কাসিম রেজভির নেতৃত্বে ওখানে হিন্দুদের উপর প্রচুর অত্যাচার করা হয়েছিল, ঠিক আছে। তারপরে জেএল চৌধুরীর নেতৃত্বে কি করলো না, সেনাবাহিনী পাঠানো হলো। ওকে, আর জেএল চৌধুরীর সেনাবাহিনীর বিশাল তাবড় ছিল, তো দিয়ে হায়দ্রাবাদ আক্রমণ করলো, যে আক্রমণটাকে বলা হয় পোলো, অপারেশন পোলো, ঠিক আছে, বিশাল আক্রমণ করলো। তারপর হায়দ্রাবাদ আত্মসমর্পণ করলো যে এদের সঙ্গে পারা যাবে না।
আত্মসমর্পণ করতে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 1950-এ যোগদান করলো। ঠিক আছে, এবার যোগদান করার পরে 1956-তে এটাকে ভাগ করে দেওয়া হলো। কিরকম কি ভাগ করা হলো না, কিছুটা মহারাষ্ট্রে এলো, ঠিক আছে, তারপরে কিছুটা অন্ধ্রপ্রদেশ এলো, আর কিছুটা কর্ণাটক অর্থাৎ মহীশূরের সঙ্গে তোমার যুক্ত করে দেওয়া হলো। মানে হায়দ্রাবাদ বলে যে কোনো রাজ্য নেই, জায়গা আছে, হায়দ্রাবাদ শহরটা আছে, কিন্তু কোনো রাজ্য নেই হায়দ্রাবাদ বলে। ও কিন্তু ওটা একটা সময় দেশীয় রাজ্য ছিল, ওটাকে 3 ভাগে ভাগ করে দিল। ঠিক আছে, কিছুটা দিল মহারাষ্ট্রের সঙ্গে, কিছুটা দিল তোমার অন্ধ্রপ্রদেশের সঙ্গে মানে অন্ধ্রপ্রদেশ, আর কিছুটা দিল তোমার মহীশূর অর্থাৎ কর্ণাটকের সঙ্গে, দিয়ে ওই রাজ্যের কোনো অস্তিত্ব রইল না। 3টে রাজ্য হয়ে গেল, 3টে রাজ্যকে ভাগ করে দিল একটু একটু করে জায়গা দিয়ে। হায়দ্রাবাদের কাহিনী শেষ। গিয়ে বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন আর জওহরলাল নেহেরু, এরা 3 জনের দ্বারাই কিন্তু দেশটা হচ্ছে এতগুলো দেশীয় রাজ্যকে একত্রিত করতে সমর্থ হয়েছে। কম ছিল না, 550 থেকে 600 খানা দেশীয় রাজ্য ছিল। বল্লভভাই প্যাটেল নিজে হাতে এগুলোকে সব করেছে, যে কারণে বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, লৌহ মানব বলা হয়। এটা পরীক্ষায় পড়ে, ঠিক আছে, লৌহ মানব কে? ভারতের লৌহ মানব, ওকে, সর্দার বল্লভভাই প্যাটেল। ওনার জন্যই কিন্তু আজকে ভারতবর্ষ এই জায়গাটা এসছে।